প্রিয় ছাত্রছাত্রী, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এর আগে দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের একটি কিন্তু কোশ্চেন আমি আপলোড করেছিলাম। আজকে দ্বিতীয় একটি কোশ্চেন সেকেন্ড ইউনিট টেস্টের। তো তোমরা ভিডিওটি দেখো, আর এই চ্যানেলে আবারও বলছি যারা নতুন তারা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। সব ক্লাসেরই কিন্তু ভিডিও আমি আপলোড করার চেষ্টা করছি। তো ইংরেজির উপরে আজকে দ্বিতীয় ইউনিট টেস্টের আরেকটি সলভ, যেটা কিন্তু এই প্রশ্ন প্রস্তুতি যে বইটি রয়েছে 2025, এখানে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে। এখানে আর্টস গ্রুপের তোমরা বাংলা, ইংরেজি, ইতিহাস এবং ভূগোল পেয়ে যাবে। তো যাই হোক, এই আর্টস গ্রুপের প্রশ্ন প্রস্তুতি 2025 এখানের দ্বিতীয় একটি কোশ্চেন আজকে সলভ করছি ইংরেজির দ্বিতীয় ইউনিট টেস্টের দশম শ্রেণীর জন্য। সঙ্গে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত। এখানে বালুরঘাট খাদিমপুর হাই স্কুলের একটা কোশ্চেন দেওয়া রয়েছে। প্রথমে সিন পোর্শন দেওয়া রয়েছে। তো সিন পোর্শনে প্যাসেজটি যদি আমরা পড়ে নিই তাহলে আমরা কিন্তু বলব আওয়ার রান অ্যাওয়ে কাইট, লুসি মড মন্টগোমারির যে লেখা সেখান থেকেই কিন্তু এই টেক্সটটি নেওয়া হয়েছে। তো টেক্সটের প্রথম কোশ্চেন বা ইনস্ট্রাকশন যেভাবে দেওয়া রয়েছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার। ফাদার রিসিভড আ লেটার আফটার আ উইক, আ মান্থ, আ ইয়ার। তো বাবা চিঠি পেয়েছিলেন। তো প্রথম লাইনে দেখো দেওয়া রয়েছে আ মান্থ লেটার, আ লেটার কেম ফর ফাদার। তো এক মাস পরে বাবার কাছে একখানা চিঠি এসেছিল। তাহলে ফাদার রিসিভড আ লেটার আফটার, বাবা চিঠিখানি পেয়েছিলেন। আফটার কি? এক সপ্তাহ, এক মাস, এক বছর। তাহলে এ মান্থ কিন্তু সঠিক উত্তর। দ্বিতীয় নম্বরে, বিফোর লিভিং হোম ফাদার হ্যাড কোয়ার্ল্ড উইথ হিজ ফাদার, মাদার, ব্রাদার। অর্থাৎ বাবা যখন বাড়ি ত্যাগ করেছিলেন সেই সময় তিনি কার সঙ্গে ঝগড়া করে বাড়ি ত্যাগ করেছিলেন বা বাড়ি ছেড়েছিলেন? বাবার সঙ্গে। অর্থাৎ এখানে বাবা তার বাবার সঙ্গে, মায়ের সঙ্গে না ভাইয়ের সঙ্গে? তো অবশ্যই কিন্তু ব্রাদার। কারণ দেখো, ফাদার হ্যাড আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার, হি হ্যাড কোয়ার্ল্ড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। তাহলে ভাইয়ের সঙ্গে কিন্তু তিনি ঝগড়া করে বাড়ি ত্যাগ করেছিলেন। নেক্সট, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। ফাদার সিম টু বি ক্রাইং আফটার, অর্থাৎ বাবা এখানে মনে হচ্ছিল যে তিনি কি করছিলেন? কাঁদছিলেন, কান্না করছিলেন। আফটার, একদম প্রথম অংশ যদি আমরা দেখি, আফটার হি ফিনিশড রিডিং ইট। রিডিং ইট বলতে লেটার, চিঠিটি পড়ার পরে হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, তার চোখগুলি দেখে এমন মনে হচ্ছিল যে যেন তিনি কাঁদছিলেন। তাহলে আফটার হি ফিনিশড রিডিং দ্য লেটার, আফটার হি ফিনিশড রিডিং দ্য লেটার। কামিং ব্যাক হোম ফাদার ফাউন্ড, অর্থাৎ বাড়ি ফিরে বাবা দেখলেন, কি দেখলেন? যখন বাবা ফিরেছিলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, তিনি দেখেছিলেন তার ভাই হলো মারা গিয়েছে। অ্যান্ড হি couldn't find his sister, তাহলে পুরো অংশ কিন্তু লিখবো his brother had died, his brother had died, এবং পরে যা রয়েছে he couldn't find his sister. নেক্সট, কমপ্লিট দ্য চার্ট কজ এবং এফেক্ট। তো কজ এফেক্ট, কারণ এবং ফলাফল আমাদের লিখতে হবে। তো কারণ দেওয়া রয়েছে, যদি কারণ দেওয়া থাকতে তার ফলে কি হয়েছিল সেটা লিখবো, এবং যদি হলো ফল থাকে তো কি কারণে সেই ফলটা হয়েছিল সেটা কিন্তু আমরা লিখবো। তো কজ কারণ, এফেক্ট ফলাফল। ফাদার ফিনিশড রিডিং দ্য লেটার, বাবা চিঠি পড়া শেষ করেছিলেন। একদম এফেক্ট আমরা কি লিখবো? হি ওয়াজ ক্রাইং, একদম প্রথম লাইনে কিন্তু দেওয়াই রয়েছে হি ওয়াজ ক্রাইং, তাহলে এখানে আমরা লিখবো হি ওয়াজ ক্রাইং। দ্বিতীয় নম্বরে চলে যাও, হি ফেল্ট সরি, তিনি দুঃখ অনুভব করেছিলেন, উত্তর বা দুঃখী হয়েছিলেন। দুই নম্বরে, ফাদার কেম ব্যাক হোম ইয়ার্স আফটারওয়ার্ড, অনেক বছর পরে বাবা বাড়ি ফিরেছিলেন। কেন ফিরেছিলেন? হি ফেল্ট সরি, অর্থাৎ তিনি দুঃখ পেয়েছিলেন বা দুঃখিত হয়েছিলেন, সেই জন্য কিন্তু তিনি বাড়ি ফিরেছিলেন। তাহলে সিন পোর্শন থেকে এইটুকুই। এবার আনসিনে চলে যাও। দেখো, রিডিং কম্প্রিহেনশন আনসিন। প্রথমে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট অ্যান্ড প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস। এসএস দেওয়া রয়েছে ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, অর্থাৎ সত্য যদি হয় আমরা টি লিখবো এবং মিথ্যা হলে এফ লিখবো। পাশাপাশি আমাদের কিন্তু কি করতে হবে? প্রোভাইড মানে যোগান দেওয়া বা সরবরাহ করা। তো এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্টগুলো কিন্তু লিখতে হবে। কোন বাক্যগুলো দেখে আমরা বুঝতে পারছি যে বাক্যটা ফলস না ট্রু। প্রথমে দেখো, দ্য ওল্ড ডিউক ড্রোভ হিজ ইয়ঙ্গার ব্রাদার অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম। বৃদ্ধ ডিউক তাড়িয়ে দিয়েছিল তার ছোট ভাইকে
অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম, অর্থাৎ তার রাজ্য থেকে। একদম প্রথম লাইনে কিন্তু এটা দেওয়া রয়েছে, লং লং এগো আ লফুল রুলার অফ ফ্রেঞ্চ প্রভিন্স হ্যাড বিন ডিপোজড বলতে সিংহাসনচ্যুত হওয়া, বাই হিজ ইয়ঙ্গার ব্রাদার ফ্রেডারিক। তাহলে অনেক দিন আগে বা অনেকদিন আগে একজন আইনানুগ শাসক, যিনি কোথাকার ছিলেন, ফ্রান্স প্রদেশের, আর যাকে কি করা হয়েছিল, ডিপোস্ট করা হয়েছিল, সিংহাসনচ্যুত করা হয়েছিল বাই হিজ ইয়ঙ্গার ব্রাদার। আর এখানে ইয়ঙ্গার ব্রাদারকে তাড়িয়ে দিয়েছিল ওল্ড ডিউক, এরকম বলা রয়েছে, ঠিক উল্টোটা, তাহলে কিন্তু ফলস হচ্ছে। এবং এই পুরো বাক্য এখান থেকে একদম ব্রাদার ফ্রেডরিক এটুক পর্যন্ত আমরা লিখবো। দ্বিতীয় নাম্বার, দ্য ওল্ড ডিউক লিভড আ মিজারেবল লাইফ ইন দ্য ফরেস্ট, অর্থাৎ এখানে ওল্ড ডিউক বাস করতেন, মিজারেবল বলতে দুর্বিষহ বা যন্ত্রণাময় জীবন। কোথায়? বনে। বনে তিনি একটি দুঃখপূর্ণ জীবন কাটিয়েছিলেন। দেয়ার হি লিভ ড্যাশ ড্যাশ, দেখো ডট ডট দেওয়া রয়েছে, ঠিক এখান থেকে লিখবো, ড্রাইভেন ফ্রম হিজ কিংডম বা ডিউকডম দ্য ওল্ড ডিউক লিভ ফ্লেড উইথ সেভারাল ফেথফুল ফলোয়ার্স টু দ্য ফরেস্ট অফ পার্ডেন। ঠিক পরের লাইন থেকে লিখবো, দেয়ার হি লিভড আ হ্যাপি লাইফ, সেখানে কিন্তু তিনি হ্যাপি লাইফ, সুখী জীবনযাপন বা সুখীভাবে থাকতেন। ফ্রি ফ্রম দ্য কেয়ারস অফ দ্য কোর্ট, যেখানে তার কোনো রাজপ্রাসাদ এর কোনো কি কেয়ারস, ঝামেলা ঝঞ্ঝাট ছিল না। তাহলে দেয়ার থেকে কোর্ট অব্দি লিখবো, এবং অবশ্যই সেখানে মিজারেবল লাইফ ছিল না। লাইকওয়াইজ ইট ইজ অলসো ফলস, এটাও কিন্তু ফলস হচ্ছে। রোজালিন্ড অ্যাকম্পানিড দ্য ওল্ড ডিউক, রোজালিন্ড কি করেছিল? অ্যাকম্পানিড হলো সঙ্গী হয়েছিল দ্য ওল্ড ডিউক। তো এখানে পুরো গল্পটা পড়লে আমরা দেখবো রোজালিন্ড কিন্তু কি হয়েছিল, যে সেই ওল্ড ডিউক তার হলো মেয়ে। তো এখানে বলা হয়েছে ওল্ড ডিউকের সঙ্গী হয়েছিলেন রোজালিন্ড। তো এখানে প্রথমে ফেথফুল ফলোয়ার্সরাই কিন্তু আর্ডেনে গিয়েছিল, ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। আর এই জায়গায় থাকে হিজ ডটার বলতে ওল্ড ডিউকের ডটার, বৃদ্ধ ডিউকের মেয়ে। রোজালিন্ড রিমেইনড ইন দ্য প্যালেস অ্যাজ আ কম্পেনিয়ন অফ হার কাজিন সিলিয়া। তো এইটুক পর্যন্ত লিখলেই হবে। সিলিয়া তার খুড়তুতো বোন, তার সঙ্গী হয়ে প্রাসাদেই থেকে গিয়েছিল রোজালিন্ড। তাহলে এটাও কিন্তু ফলস হচ্ছে, কারণ সে তার বাবার সঙ্গে বা বৃদ্ধ ডিউকের সঙ্গে যায়নি বা সঙ্গী হয়নি। বি নাম্বার, হোয়ার ডিড দ্য answer the following questions. Where did the old duke flee? Who accompanied him there? Flee বলতে পালিয়ে যাওয়া। তো এখানে বৃদ্ধ ডিউক কোথায় পালিয়ে গিয়েছিলেন? Who accompanied him there? একদম দেখো প্রথম লাইন থেকে লিখবো, ড্রাইভেন ফ্রম হিজ কিংডম, এখান থেকে লিখবো ডিউকডম বা কিংডম একই, আবার সে ডিউকের যে রাজ্য, এখানে কিংডম রাজত্ব বা রাজ্য থেকে তিনি বিতাড়িত হয়ে বৃদ্ধ ডিউক কোথায় পালিয়ে গিয়েছিলেন? ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। এবং সঙ্গে কারা গিয়েছিল? সেভারাল ফেথফুল ফলোয়ার্স, তার কিছু বিশ্বস্ত অনুগামীরাও গিয়েছিল সেখানে। বিয়ের 2 নম্বরে চলে যাও, হোয়াই ওয়াজ দ্য ওল্ড ডিউক হ্যাপি ইন দ্য ফরেস্ট? জঙ্গলে তিনি কেন সুখী ছিলেন বা বৃদ্ধ ডিউক কেন সুখী ছিলেন? প্রথমে এই লাইনটা, যে সেখানে তিনি কিন্তু সুখী ছিলেন, দেয়ার হি লিভড, এই লাইন থেকে লিখবো দেয়ার থেকে শুরু করে, হি লিভড আ হ্যাপি লাইফ ফ্রি ফ্রম দ্য কেয়ারস অফ দ্য কোর্ট, কারণ এখানে তার সেই রাজপ্রাসাদের কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছিল না, সেই জন্য একটা হ্যাপিনেস ছিল। পাশাপাশি এইটুকু লিখবো, হি ওয়াজ এবল টু ডিভোট হিমসেলফ অ্যাট লিস্ট টু লার্নিং লেসন্স ফ্রম নেচার। এছাড়া নিজেকে তিনি কি করেছিলেন? উৎসর্গ করেছিলেন শেখার জন্য, লেসন্স পার্ট ফ্রম নেচার, মানে প্রকৃতির কাছ থেকে তিনি অনেক পাঠ পেয়েছিলেন বা পাচ্ছিলেন বা উৎসর্গ করেছিলেন। তো এই দুটো লাইন লিখলে কিন্তু দ্বিতীয় যে কোশ্চেনটা রয়েছে তার অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে, এবং সেটা হ্যাপিনেস বোঝাচ্ছে। গ্রামার প্রশ্নে লক্ষ্য করো, দে উইল শিওরলি ডু দিস, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে উইল, এটা আমাদেরকে বলছে উইল ডু, ফিউচার ইনডিফিনিট রয়েছে, এবং কিসের? ফিউচার ইনডিফিনিট টেন্সের কিন্তু অ্যাক্টিভ ভয়েস রয়েছে, প্যাসিভ করতে হবে। তাহলে দিস এখানকার অবজেক্ট রয়েছে সাবজেক্ট হিসেবে, এখানে আমরা আগে ধরলাম। তাহলে দিস উইল বি, কারণ শ্যাল বি, উইল বি এগুলো যখন অ্যাক্টিভ ভয়েসে থাকবে সেটা কিন্তু শ্যাল বা উইল অ্যাক্টিভ। প্যাসিভ করতে গেলে কিন্তু আমরা শ্যাল বি বা উইল বি করবো। তাহলে দিস এর পরে উইল বি ব্যবহার করতে হবে। দিস উইল বি শিওরলি রয়েছে অ্যাডভার্ব, দিস উইল বি শিওরলি ডান। ভার্বের সবসময় থার্ড ফর্ম বাই নিয়ম অনুযায়ী এসেছে, আর দে বিকামস দেম। দিস উইল বি শিওরলি ডান বাই দেম। দ্বিতীয় নম্বরে লক্ষ্য করো, হি ইজ ভেরি অনেস্ট অ্যান্ড হি ইজ ভেরি পপুলার টার্ন ইনটু আ সিম্পল সেন্টেন্স। সরল বাক্য করতে হবে। সরল বাক্য মনে রাখবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি থাকে, নাও থাকতে পারে। তো অ্যাকচুয়ালি সরল বাক্য একটা কি? এ সাবজেক্ট উইথ আ ফাইনাইট ভার্ব, একটি ফাইনাইট ভার্ব কিন্তু সেখানে থাকবে। হি ইজ ভেরি অনেস্ট, তিনি খুবই সৎ, অ্যান্ড হি ইজ ভেরি পপুলার, এবং তিনি খুবই জনপ্রিয়। তাহলে এখানে ইজ দুই ক্ষেত্রে রয়েছে এবং দুটো সাবজেক্টে এক,
তাহলে আমরা কিন্তু এখানে বিং দিয়ে করতে পারি। বিং ভেরি অনেস্ট হি ইজ ভেরি পপুলার, অর্থাৎ খুব সৎ হয় তিনি খুবই জনপ্রিয়, তাহলে এখানে বিং করব, বিং ভেরি অনেস্ট হি ইজ ভেরি পপুলার। 3 নম্বরে মাদার সেড টু মি হোয়াই ডিড ইউ ডু ইট, ন্যারেটিভ, ন্যারেশন করতে হবে। তো ন্যারেশনের দুটো ভাগ, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এই বিষয়ে কিন্তু অনেক ভিডিও আপলোড করেছি আমার এই চ্যানেলে। তো ফাদার সেড টু মি হোয়াই ডিড ইউ ডু ইট, তাহলে হোয়াই যখন রয়েছে ডব্লিউএস রয়েছে তাহলে এখানে সেড টুটা আস্কড হয়ে যাবে, তাহলে মাদার আস্কড মি, এই পর্যন্ত শেষ হয়ে গেল, কমা তুলে দিলাম, ডব্লিউএস থাকলে ডব্লিউএস থাকবে, তাহলে মাদার আস্কড মি হোয়াই, যেহেতু আমাকেই বলেছে তাহলে ইউ বিকামস আই, মাদার আস্কড মি হোয়াই আই। এবার দেখো ডিড ইউ ডু, পুরোটা কিন্তু পাস্ট ইনডিফিনিট রয়েছে, তো পাস্ট ইনডিফিনিট বিকামস পাস্ট পারফেক্ট ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ গিভেন ইন পাস্ট, অর্থাৎ এখানে পাস্ট টেন্সে থাকলে এখানে আমাদের টেন্সের পরিবর্তন হয়, তো পাস্ট ইনডিফিনিট কি হয়ে যায় পাস্ট পারফেক্ট, আর সাবজেক্টের পরে হ্যাড হবে ভার্বের থার্ড ফর্ম, তাহলে হোয়াই আই হ্যাড ডান ইট রিমেন্স আনচেঞ্জ ইট, শেষে ফুল স্টপ। পুরো অ্যান্সারটা মাদার আস্কড মি হোয়াই আই হ্যাড ডান ইট। 4 নম্বর ক্যান এনিওয়ান হোপ টু লিভ ফর এভার, কেউ কি আশা করতে পারে সারা জীবন বেঁচে থাকার, মেক ইট অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ যখনই করবো, অ্যাসার্টিভে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই হিসাবে আমাদেরকে ফলো করতে হবে। তো এখানে পুরো বাক্যের যে অংশটা কোশ্চেনে দেওয়া রয়েছে এবং সাবজেক্ট আমরা আগে লিখবো, এবং বাক্যের যে প্রকাশভঙ্গি বা যেটা অর্থ প্রকাশ করছে, ক্যান এনিওয়ান হোপ টু লিভ ফর এভার, কেউ কি আশা করে সারা জীবন বেঁচে থাকার, চিরজীবন বেঁচে থাকার, অবশ্যই না, না অর্থে বোঝানো হয়েছে। তাহলে এখানে যেখানে নেগেটিভ নেই সেখানে কিন্তু আমরা নেগেটিভ নিয়ে আসবো। তাহলে দেখো এনিওয়ান ক্যান নট হোপ টু লিভ ফর এভার, এনিওয়ান সাবজেক্ট দিয়েছি, ক্যান নট, এনিওয়ান ক্যান নট হোপ টু লিভ ফর এভার। তো প্রিয় ছাত্রছাত্রী, বিশেষ করে 10ম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা দেখলে যে এটা একটা দ্বিতীয় ইউনিট টেস্টের কোশ্চেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে বলে আশা রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।